যে হাত জড়িয়ে ধরার কথা ছিল পরম মমতায়, সেই হাতই যখন ধারণ করে খুনি তরবারি, তখন নিয়তিও স্তব্ধ হয়ে যায়। 2013 সালের এক বর্ষণ মুখর রাত, চামেলি বাগের একটি বিলাসবহুল ফ্ল্যাট হঠাৎ করেই রূপান্তরিত হলো এক কসাইখানায়। পরম পূজনীয় জন্মদাতা পিতা আর গর্ভধারিণী মাতা দুজনেই লুটিয়ে পড়লেন নিথর রক্তাক্ত দেহে। আর ঘাতক কোনো পেশাদার খুনি নয়, বরং তাদেরই আদরের 19 বছরের তরুণী কন্যা। কিন্তু এই নৃশংসতার আড়ালে কি লুকিয়েছিল কোনো মনস্তাত্ত্বিক চোরাবালি, নাকি এটি ছিল এক পরিকল্পিত শীতল মস্তিষ্কের অপরাধ? দীর্ঘ 13 বছর পর আজ কাশিমপুরের অন্ধকার প্রকোষ্ঠে বসে সেই তরুণী কিসের খতিয়ান মেলাচ্ছেন? চলুন আজ আমরা উন্মোচন করব চামেলিবাগ হত্যাকাণ্ডের সেই অন্ধকার অধ্যায়, যা আপনার চেনা পৃথিবীর চেনা সমীকরণগুলোকে এক নিমেষে ওলটপালট করে দেবে। সময়টা 2013 সালের 16ই আগস্ট। ঢাকা শহরের বুকে তখনও রাতের অন্ধকার পুরোপুরি কাটেনি। চামেলিবাগের একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে যখন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান এবং তার সহধর্মিনীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়, তখন পুরো দেশ এক তীব্র ঝাঁকুনি খেয়েছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিজ্ঞ কর্মকর্তারাও সেদিন ঘটনাস্থলে পৌঁছে স্তব্ধ হয়ে গিয়েছিলেন। ঘরের প্রতিটি কোণায় ছড়িয়েছিল এক পৈশাচিক হিংস্রতার চিহ্ন। পেশাগত জীবনে যিনি ছিলেন অপরাধীদের ত্রাস, সেই পুলিশ কর্মকর্তাকে নিজের শয়নকক্ষেই নির্মমভাবে বিদায় নিতে হলো এই পৃথিবী থেকে। পরদিন অর্থাৎ 17ই আগস্ট নিহত মাহফুজুর রহমানের ভাই মশিউর রহমান বাদী হয়ে পল্টন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তখনও কেউ জানত না এই হত্যাকাণ্ডের মূল কারিগর কে বা কারা, কিন্তু নাটকের আসল মোড় বাকি ছিল তখনও। সেই দিনই দুপুরের দিকে পল্টন থানার প্রধান ফটক দিয়ে হেঁটে প্রবেশ করে এক তরুণী। চোখে মুখে কোনো অনুশোচনার ছাপ নেই, এক অদ্ভুত শীতলতা। সে আর কেউ নয়, ওই দম্পতির বড় সন্তান ঐশী রহমান। পুলিশের সামনে দাঁড়িয়ে সে অত্যন্ত শান্ত গলায় স্বীকার করে, আমি নিজেই আমার বাবা মাকে খুন করেছি। এই একটি বাক্য পুরো তদন্ত সংস্থাকে স্তম্ভিত করে দেয়। একজন 19 বছরের তরুণী কিভাবে নিজের জন্মদাতাদের এভাবে নিশ্চিহ্ন করতে পারে, তা ভাবতেও আইন প্রয়োগকারী সংস্থার কর্তাদের হিমশিম খেতে হচ্ছিল। আত্মসমর্পণের পর শুরু হয় ডোকু ড্রামার আসল মনস্তাত্ত্বিক খেলা। 2013 সালের 24শে আগস্ট আদালতের 4 দেয়ালের ভেতরে ঐশী রহমান ম্যাজিস্ট্রেটের সামনে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। তিনি বিস্তারিত বর্ণনা করেন কিভাবে সেই রাতে এই জঘন্য কাণ্ডটি ঘটানো হয়েছিল। কিন্তু এই অন্ধকার গল্পের মোড় এখানেই শেষ নয়। কিছুদিন যেতে না যেতেই ঐশী তার এই জবানবন্দি প্রত্যাহারের আবেদন জানান। তিনি দাবি করেন এই স্বীকারোক্তি স্বেচ্ছায় দেওয়া হয়নি, তদন্তভার অর্পণ করা হয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ বা ডিবির ওপর। ডিবির চৌকস কর্মকর্তারা দীর্ঘ তদন্ত শেষে 2015 সালের 9ই মার্চ আদালতে একটি সুনির্দিষ্ট অভিযোগপত্র বা চার্জশিট দাখিল করেন। এই চার্জশিটে শুধু ঐশী একাই ছিলেন না, আসামি হিসেবে নাম আসে তার 2 ঘনিষ্ঠ বন্ধু জনি ও রনির। একই সঙ্গে ওই বাসার 11 বছর বয়সী শিশু গৃহকর্মী সুমির বিরুদ্ধেও শিশু আইনে একটি পৃথক অভিযোগপত্র জমা দেওয়া হয়। আইনের চাকা ঘুরতে থাকে অত্যন্ত দ্রুত গতিতে। 2015 সালের 6ই মে ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাথমিকভাবে ঐশী সহ 3 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে। পরবর্তীতে মামলার সংবেদনশীলতা এবং গুরুত্ব বিবেচনা করে এটি নিষ্পত্তির জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। সেখানে 30শে নভেম্বর পুনরায় অভিযোগ গঠিত হয়। তদন্তকারীদের দাখিল করা নথিতে পরিষ্কার উল্লেখ ছিল, হত্যাকাণ্ডের চূড়ান্ত সিদ্ধান্ত বাস্তবায়ন ঐশী একাই করেছিলেন, আর তার 2 বন্ধু জনি ও রনির ভূমিকা ছিল এই জঘন্য অপরাধী ইন্ধন জোগানো এবং পরবর্তীতে অপরাধীকে আশ্রয় প্রদান করা। অন্যদিকে নিষ্পাপ চেহারার শিশু গৃহকর্মী সুমির বিরুদ্ধে অভিযোগ ছিল সে হত্যাকাণ্ডের পর প্রমাণ লোপাট ও লাশ লুকানোর কাজে সহায়তা করেছিল। 2015 সালের 12ই নভেম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে রায় ঘোষণা করা হলো। পিতামাতাকে নির্মমভাবে হত্যার দায়ে ঐশী রহমানকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হলো। এই রায়ের পর ঐশীর ঠাঁই হলো কন্ডেম সেলে, যেখানে মৃত্যুর দিন গণে দাগী অপরাধীরা। 1 বছর 6 মাস, দীর্ঘ 18টি মাস তিনি অতিবাহিত করেছেন সে অন্ধকার ও একাকী প্রকোষ্ঠে, যেখানে প্রতি মুহূর্তে নীরবতা যেন ফাঁসির দড়ির খসখস শব্দ মনে করিয়ে দিত। মৃত্যুদণ্ডের এই রায় মেনে নিতে পারেননি ঐশী। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন তার আইনজীবীরা। দীর্ঘ শুনানি
এবং আইনি চুলচেরা বিশ্লেষণের পর 2017 সালের 5 জুন হাইকোর্ট এক ঐতিহাসিক রায় প্রদান করে। আদালত ঐশীর মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তর করে। ফাঁসির সেল থেকে মুক্তি পেয়ে ঐশীর নতুন ঠিকানা এখন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে 7 নম্বর ওয়ার্ড। একসময়ের অবাধ্য মাদকাসক্ত উশৃঙ্খল তরুণী আজ সম্পূর্ণ অন্য এক মানুষে রূপান্তরিত হয়েছেন। ঐশী এখন কারাগারের লাইব্রেরিয়ানের গুরু দায়িত্ব পালন করছেন। যে মেয়েটির বাবা স্বপ্ন দেখেছিলেন মেয়ে বড় হয়ে চিকিৎসক হবে, স্টেথোস্কোপ হাতে মানুষের সেবা করবে, আজ সেই মেয়ে কারাগারের লাইব্রেরিতে বসে বইয়ের খেরো খাতা মেলাচ্ছেন। প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলে তার প্রথম দফার ডিউটি। এরপর 3 ঘন্টার একটি দীর্ঘ বিরতি দেওয়া হয় গোসল, আহার এবং বিশ্রামের জন্য। কারা কর্মকর্তারা জানান, ইংরেজি ভাষার বিভিন্ন জটিল উপন্যাস ও গল্প পড়িয়ে এখন কাটে তার নিঃসঙ্গ সময়। তার আচরণে এখন আর সেই পুরনো হিংস্রতার লেশ মাত্র নেই। তিনি অত্যন্ত কম কথা বলেন, নিজের মধ্যে গুটিয়ে থাকেন সারাদিন। উপরন্তু তিনি দীর্ঘদিন ধরে তীব্র শ্বাসকষ্ট বা অ্যাজমা রোগে ভুগছেন, যার কারণে তাকে নিয়মিত চিকিৎসা নিতে হয়। বইয়ের খাতার বাইরেও তার আরেকটি প্রিয় জগৎ গড়ে উঠেছে, তা হলো ফুলের বাগান। কারাগারের ভেতরের ছোট ছোট ফুলের বাগানে গিয়ে তিনি নিজ হাতে গাছের পরিচর্যা করেন। যদিও এটি কর্তৃপক্ষের কোনো বাধ্যতামূলক নিয়ম নয়, কেবল মনের প্রশান্তির জন্যই তিনি মাটির বুকে ফুটিয়ে তোলেন রঙিন ফুল। হয়তো এই ফুলগুলোর মাঝে তিনি খুঁজে বেড়ান তার হারিয়ে যাওয়া শৈশব কিংবা মায়ের সেই স্নেহ মাখা মুখ। দিন যত যাচ্ছে কাশিমপুরের দেয়ালে দেয়ালে মুক্তির প্রহর গুনছেন ঐশী। কিন্তু এই মুক্তির পথ বড় দীর্ঘ, বড় কণ্টকাকীর্ণ। দীর্ঘ এই কারাজীবনে তার পাশে এসে দাঁড়ানোর মানুষের সংখ্যাও আজ শূন্যের কোঠায়। মাঝে মাঝে তার নানা কিংবা নানির পক্ষের কিছু দূর সম্পর্কের স্বজন এসে জেলের গেটে দেখা করে যান। কিন্তু রক্তের টান যেখানে সবচেয়ে তীব্র হওয়ার কথা ছিল, সেই দাদা কিংবা দাদির পক্ষের কোনো একজন মানুষও বিগত 1 দশকে ভুলেও নিজের পরিবারের কাছে তিনি আজ এক ব্রাত্য, এক অভিশপ্ত নাম। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের দিকে তাকালে এই অন্ধকারের পেছনের কিছু মনস্তাত্ত্বিক কারণ স্পষ্ট হয়ে ওঠে। উচ্চ আদালতের নথিতে বলা হয়েছিল, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ঐশীর ফাঁসি ছিল একমাত্র উপযুক্ত শাস্তি। কিন্তু মহামান্য আদালত 5টি বিশেষ মানবিক ও মনস্তাত্ত্বিক দিক বিবেচনা করে তার সাজা হ্রাস করেছিলেন। প্রথমত, এই নৃশংস হত্যাকাণ্ডটি কোনো পূর্ব পরিকল্পিত বা সুস্পষ্ট উদ্দেশ্য নিয়ে করা হয়নি, বরং এটি ছিল এক তীব্র মানসিক বিচ্যুতির বহিঃপ্রকাশ। দ্বিতীয়ত, ঘটনার সময় তিনি অ্যাজমা সহ বিভিন্ন শারীরিক ও মানসিক জটিলতায় আক্রান্ত ছিলেন। তৃতীয়ত, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনস্তাত্ত্বিক প্রতিবেদনে উঠে আসে এক চাঞ্চল্যকর তথ্য। ঐশীর পরিবারে মানসিক বিপর্যয়ের এক দীর্ঘ ইতিহাস ছিল। তার দাদি এবং মামা আগে থেকে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন, যা বংশগতভাবে তার মধ্যেও সংক্রমিত হয়েছিল। চতুর্থত, অপরাধের সময় তার বয়স ছিল মাত্র 19 বছর, অর্থাৎ তিনি সাবালকত্বের একেবারে প্রারম্ভে দাঁড়িয়েছিলেন এবং অতীতে তার কোনো ফৌজদারি অপরাধের রেকর্ড ছিল না। পঞ্চমত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, হত্যাকাণ্ডের মাত্র 2 দিন পর তিনি কোনো চাপ ছাড়াই স্বেচ্ছায় থানায় গিয়ে আত্মসমর্পণ করেছিলেন। কিন্তু রায়ের সবচেয়ে বড় চাবুকটি ছিল অন্য জায়গায়। আদালত তাদের পর্যবেক্ষণে অত্যন্ত কড়া ভাষায় বলেছিলেন, ঐশীর পিতা ছিলেন একজন ব্যস্ত পুলিশ কর্মকর্তা এবং মা কর্মরত ছিলেন ডেস্টিনি নামক একটি সংস্থায়। জীবন ও জীবিকার এই অন্তদৌড়ে তারা এতটাই ব্যস্ত ছিলেন যে নিজেদের সন্তানকে পর্যাপ্ত সময় দিতে পারেননি। সন্তান বড় হচ্ছিল এক তীব্র একাকিত্ব, মাদকের অন্ধকারে, যা তার অভিভাবকেরা টেরই পাননি। আদালত মনে করিয়ে দেন, সন্তানদের জন্য প্রথম এবং প্রধান শিক্ষক হলেন তাদের বাবা মা। তাদের জন্য একটি সুস্থ পরিবেশ ও পর্যাপ্ত সময় নিশ্চিত না করার খেসারত আজ পুরো পরিবারটিকে দিতে হলো।